আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। প্রপোজ স্পেশাল। মেঘের হৃদয়ের অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃৎপিণ্ডের দিক বিদিক ছুটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জলজল করছে আবিরের ফোনের স্ক্রিনে দেখা নাম আর শ্রাবণের বৃষ্টিতে জলসিক্ত দুজনার ছবিটা। গত 2 বছর জমে থাকা প্রেমানুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে, ঠোঁট জোরে তোর লাজক হাসি লেগেই আছে। বন্যা মেঘদের বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। বন্যা আসতেই মেঘ হুটুপুটি করে শাড়ি বের করতে দেখতে লাগলো। মূলত সেদিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকেই মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরেছে, কারণ সাদা কালো ব্যতীত আবিরের প্রিয় রঙের তালিকায় নীল রঙটাই আসে। এছাড়া মেঘ আগেও খেয়াল করেছে সে নীল রঙের জামা পরলে আবিরের অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরেছে, যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায় আর মেঘ যা বলে সব মেনে নেয়। বন্যায় মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যায় পরিয়ে দিচ্ছে। খুব ভালো না পারলেও বন্যা টুকটাক শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করলো, ভাইয়া কল দিয়ে তোকে কি বলছে রে? তোর ভাই তো অনেক কিছু বলছে, অনেক কিছু বলতেও চাইছিল, কিন্তু আমি সেসবে পাত্তা দেয়নি। কেন? সেদিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরেই বুঝছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে আর তোর ভাই আমাকে কল দিবেই দিবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম প্রথম ভাবতাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাই তাই হয়তো বলেন বা জিজ্ঞাসা করেন, কিন্তু ধীরে ধীরে সেটা বাড়লো। আবির ভাইয়ার প্রতি তার খুব ছিল এত বছর, তাই আমি তোকে ওইভাবে কিছু বলিনি। তবে ইদানি ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকের কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলেই ওনার মুখে আবির ভাইয়ের নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলছে এটা করতে, ভাইয়া বলছে ওটা বারণ করতে, ভাইয়াকে বলে দেখি, হয়তো মুখ ফুসকে বলেও ফেলেন, পরে বুঝতে পেরে কথা কাটিয়ে বলেন, বাসায় কথা বললে হবে। তুই একদিন আবির ভাইয়ের কলেজ ফ্রেন্ডদের বিষয়ে বলছিলি, সেই সবগুলো বিষয় আমার মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয়, সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি, তখন আবির ভাইয়া ফোনে ওনাকে যেভাবে জারছে তুই বিশ্বাস করবি না, ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিল। এরপরও উনি একটা টু শব্দ পর্যন্ত করেননি। সেদিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপু বাসায় নেই। এই সুযোগে রাত 3টার উপরে পর্যন্ত শুধু তোর ভাই তোর বিষয়ে কথা বলছিল। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমে চোখ টানছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সজাগ হয়ে আগে তোকে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া কি বলছে? আমি প্রথমে ওনাকে জিজ্ঞেস করেছি, সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিছিলেন? উনি উত্তরে হ্যাঁ বললেন। আমি আবারও জিজ্ঞেস করেছি, আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করেন? উনি এর উত্তরেও হ্যাঁই বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি, আবির ভাইয়া কি বাইরে পড়তে যাওয়ার আগে থেকেই মেঘকে পছন্দ করেন, হ্যাঁ কি না? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ। তারপর আরও একটা প্রশ্ন করেছি, উনি সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছেন। তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞেস করেছি, উনি বলেছেন উনি অনেক আগে থেকেই সব কিছু জানেন। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? অন্না শান্ত স্বরে বলল, গতকাল রাতে এই কথা শোনা মাত্র আমিও চিৎকার করছিলাম, রাগে কটমট করতে করতে বলেছিলাম, আপনি সব কিছু জানার পরেও মেঘকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপরে আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বললেন উনি আবির ভাইয়ের কথার উপর কিছুই বলতে পারবেন না, আর কখনো পারতেনও না। আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেছিল। আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম, আবির ভাইয়ের মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া ধমক দেয়নি তোকে? না, ধমক দেয়নি, তবে রাগে রাগে বলেছেন, তুমি ভাইয়ার সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া ভনুকে যতটা ভালোবাসে আর ভনুর ব্যাপারে যে পরিমাণ পসেসিভ, আমি সারা জীবনেও তার একাংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, এই অপরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? অন্য মুচকি হেসে বলল, তার থেকেও বড় শকিং নিউজ শুনবি? কি? আবির ভাইয়ের অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্সে জীবন কাটিয়েছিস, সে সবটাই ছিল আবির ভাইয়ের প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্বচ্ছায় আবির ভাইয়ের সঙ্গে কোনোদিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে আবির ভাইয়া ঘুমিয়েছেন। তুই রাগ করলে
মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিয়ে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাঙানোর চেষ্টা করতো ঠিকই, কিন্তু তখন ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন। শুধুমাত্র তোর কথা শোনার জন্য উনি আলাদাভাবে ফোন ইউজ করতেন। ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরও যা যা বলছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়ছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলেন উনি, অথচ দূরে থেকেও পাগলের মতো ভালোবেসেছেন। তুই বোন অনেক লাখি, দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ের স্পেরো হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি করে হেসে শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাআল্লাহ। এখন বল আমায় কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? বন্যা হিজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারো নজর যেন না লাগে। দুপুরের পর থেকে ড্রয়িং রুম ফাঁকা থাকে, তবুও মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছেন। মেয়ে এত সেজেগুজে বের হচ্ছে দেখলে নিশ্চিত শখানেক প্রশ্ন করতে শুরু করবেন। মুহূর্তে তানবীর আবির সবাইকে জড়ো করে ফেলবেন। এই বয়ে লুকিয়ে বের হতে হয়েছে। বাসা থেকে বেরিয়ে দুজন দুই রিক্সা নিয়ে আলাদা আলাদাভাবে গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে, মেঘ পার্কে যাচ্ছে। যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার হয়ে পার্ক পর্যন্ত আসতেই মেঘের অনেকটা সময় লেগেছে। আজ অফিস ডে হওয়ায় পার্কে খুব বেশি মানুষের ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও না। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছুদূর গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু ভয়ে হাত পা কাঁপছে। বাসা থেকে খুব সাহস করে বের হলেও পার্ক পর্যন্ত আসতে আসতে সাহসের ছিটেফোঁটাও বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাচের চুড়িগুলো একে অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, শরীর গামছে। লাল টকটকে রঙের লিপস্টিকে রাঙ্গা উষ্ঠদয় তীর তীর করে কাঁপছে। আকম্বাদ বন্যার কল আসছে। কল রিসিভ করতেই বন্যা বলল, আবির ভাইয়া কি কল দিয়েছিস? সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমন কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হওয়ার হবে। মেঘ কাপা কাপা গলায় বলল, ঠিক আছে, দেখছি। মেঘ পার্কে এসেছে প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন আবিরকে কলই দিতে পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিম আকাশে অনেকটাই হেলে পড়েছে। পল্লবিত আঁখিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঘ আচমকা নড়ে চড়ে বসলো। এর মধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামলো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নম্বরে কল দিল। হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বারবার ডুব গিলছে। আবির কল রিসিভ করলে কি বলবে তাই মনে মনে সাজাচ্ছে। আকম্বাদ মেঘের ঠিক সামনে কেউ একজন দাঁড়াতেই মেঘ আটকে উঠল। নীল রঙের একটা আবছায়া চোখে লাগতেই মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্ম নেত্রে তাকাতে নিল। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখেই চমকে উঠল মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসল। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের উপর পাঞ্জাবিতে ঝুলানো। চুল দেখে বোঝাই যাচ্ছে বাইক থেকে নেমে হাতেই ঠিক করেছেন। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে এক গুচ্ছ সাদা গোলাপ ধরে নেশাক্ত কণ্ঠে বলতে শুরু করলো, তুই আমার মন পিঞ্জরের নিকট আপ্রমাদিত থাকা এক অন্তস্থহীন ক্ষীণন্ত অনুভূতির রাজ্যে তৃষ্ণাত্ম কাব্য। এলো কেশির এলো চুল, উত্তাল উদুরীর তরঙ্গের ন্যায় কুহকিনীর হাসি, প্রণয়নীর নিখত আত্মতা, মৃগনয়নার মতো বিমুগ্ধ চোখে বারংবার হারিয়ে খুঁজেছি নিজেকে। তুই আমার প্রণয়নের প্রদাহের সেই প্রণ্যতা, অপ্রমেয় নিরাম্বরের অসীমত্ব ছাড়ানোর স্নিগ্ধতা। তুই কি আবিরের হৃদয়ের রাজ্যের রানী হবি? মেঘ দুহাতে মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়েছিল। হার্টবিট বেড়েছে কয়েক গুণ। সেদিকে কোনো খেয়াল নেই। আবিরের প্রশ্নে চক্ষুদয় প্রশস্ত করে অপচেতন মনে চেঁচিয়ে উঠল, না, আমি মানি না। মেঘের চোখে মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা 2-3 জন মেঘ আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আর একটা চিৎকার দিলে ছুটে আসবে। আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী দুটি আঁখি আবিরের চোখের মুঠো নিবদ্ধ। সকাল থেকে নেওয়া মানসিক প্রিপারেশন, সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন? আবির তখন হাঁটু গেড়ে বসে আছে। হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাকানি দিয়ে আস্তে করে আবারও বলল, আমি রূপকথার রাজকুমার হতে চাই না, শুধু তোর মনের রাজ্যের রাজা হতে চাই। উইল ইউ বি মাই কুইন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। আবির বিরক্ত হয়ে ঠান্ডা কণ্ঠে হুমকি দিল,
নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট লাইক টেক দ্য ফ্লাওয়ার, আই উইল গিভ দেম টু অ্যানাদার গার্ল। ওয়েল, আই কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার, আপনি সহ আমার রাজ্যও আমার। আপনার মনের রাজ্যে কেউ উকি দিতে পারবে না, এ আমি বলে রাখলাম। মেঘ রাগে ফুসফুস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আমি নিঃশব্দে হেসে নিজের দু হাঁটুতে বর দিয়ে মেঘের উড়োতে মাথা রেখে মেঘের চোখের দিকে তাকালো। মুহূর্তেই মেঘের রাগ আর অভিমান উদাও হয়ে গেছে। মেঘের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক, জোরালো হৃদস্পন্দনের শব্দে বাহির থেকে শোনা যাচ্ছে। আর মনে হাতের ফুলগুলো বুকের সঙ্গে চেপে ধরে আবিরের দিকে তাকালো। আবিরের নিষাক্ত হাসিতেই মন্ত্রমুগ্ধ মেঘ। আবির অত্যন্ত মায়াবী কণ্ঠে বলল, মনের রাজ্যে উকি দেওয়া তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগেই বলে দেব। প্লিজ খালা, আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। বউটা যেমন কিউট, তেমনি হিংসুটে। আবিরের মুখে বউ শব্দটা শুনে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণে মন উড়ু উড়ু করছে, বারংবার কানে বাজছে। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। অদ্ভুত অনুভূতি মনকে রাগিয়ে দিচ্ছে। লজ্জায় আবিরের চোখে যে দৃষ্টি সরিয়ে নিয়েছে অনেক আগেই, তবু বক্ষস্থলের ইতস্ততা কাটাতে পারছে না। আবির মেঘের উড়ো থেকে উঠে মেঘের ডান হাত তার নিজের হাতের কাছে টেনে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘ হাতসহ সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছে। আবির হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর। আমার উপর তোর অধিকার সবচেয়ে বেশি। তুই যখন যা বলবি তাই হবে। খুশি? আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেদিন অর্ধ ঘুমে থাকায় আবিরের কপালে দেওয়া চুমুটা সেভাবে উপলব্ধি করতে পারেনি। তবে আজ মেঘ সম্পূর্ণ সজ্ঞানে আছে। মেঘ নির্বাক হয়ে বসে আছে। বহু চেষ্টা করেও গলা দিয়ে কথা বের করতে পারছে না। যে আবির ভাইয়ের প্রণয়ের স্রোতে সর্বক্ষণ বেশি যেতে চায়, সেই আবিরের প্রেমিক সুলভ আচরণ, আবেগময় কথার কোনো প্রতি উত্তর করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ নামাতে নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেছে নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কণ্ঠে বলে উঠল, আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়িকে নিয়ে সেজেগুজে আসছি, আর আপনি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি খুব পচা। আবির মেঘের হাত ছেড়ে বসা থেকে উঠে সরাসরি মেঘের দুপাশে বেঞ্চে হাত রেখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়ালো। মেঘ ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির প্রশস্ত আঁকিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমার এত বছরের অনুভূতি, আসক্তি আর সুদূর প্রসারী পরিকল্পনায় আপনি কেবল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়েছেন। তবুও আমি চুপচাপ বসে দেখব? আপনি ভাবলেন কি পাবি? নিরেট দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, আমি এখানে আসছি এটা আপনি কিভাবে জানেন? আবির মুচকি হেসে বলল, সকালে আপনার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল। তানভীরকে কলও দিয়েছিলাম, কিন্তু ও ফোন রিসিভ করেনি। 2:37 আপনি শাড়ি পরে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে গেছিল। তানভীরকে কল দিতে দিতে অতঃপর জানতে পারলাম যে আমার সন্দেহ ঠিক ছিল। তানভীর বন্যাকে বলে ফেলছে, মানে আপনার কানে কথা চলে গেছে। 3:16 ফুলার দোকানে ফোন কিনছিলেন, আর আমি তখন শপিং মলে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি খুঁজতে ব্যস্ত। আপনি এখানে এসে বসেছেন ঠিক 4:22। তখন আমি রেডি হয়ে বেরিয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। আপনি এত কিছু জানেন কিভাবে? ম্যাম, আপনাকে আগেই বলছিলাম, আপনাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয়নি। তাছাড়া আপনি যার তার মনের মানুষ না। মনে রাখবেন, আবিরের পৃথিবী আপনি, আর যেই পৃথিবী আগলে রাখতে আবির সব কিছু করতে পারে। খানবাড়ির চারপাশ ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খানবাড়ির কখন কে আসছে, কে যাচ্ছে, কেন আসছে, সব আপডেট আমাকে পাঠায়। এমনকি এই যে আমি আপনি এখানে আছি, এখানেও আমার লোক আছে। মেঘ কপাল কুঁচকে বলল, বললেই হলো? মজা করেন আমার সাথে? আবির মেঘের চোখে চোখ রেখে বলল, আমার ডান পাশে কিছুটা দূরে কালো ট্রি শার্ট পরা ছেলেটাকে দেখ, তার পিছনের দিকে কপি কালার শার্টের ছেলে, আর ওই দিকে বাইকে বসা ছেলেটাকে দেখ। মেঘ তিনজনকে এক পলক দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, তারা আপনার লোক? বিশ্বাস হয় না? না। ওকে, ওয়েট। আবির ফোন বের করে মেসেজ পাঠাতেই ছেলেগুলো যে যার মতো চলে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, ওনারা সত্যি আপনার লোক? আপনার কথায় সেকেন্ডের মধ্যে চলে গেছে, কিভাবে সম্ভব? আপনার জন্য সব সম্ভব। মেঘ চোখ বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, তারা এখানে কেন আসছিল?
আমার অবর্তমানে কেউ যেন আমার স্পেরোর দিকে চোখ তুলে তাকাতে না পারে, তার জন্য। তাই বলে 3 জন। আর ওনারা আপনার কি হয়? 2 জন ছোট ভাই, 1 জন ফ্রেন্ড। 3 জনের বাসা কাছাকাছি, তাই বলছিলাম আমি আসার আগ পর্যন্ত কেউ যেন আশেপাশে থাকে। এসে দেখি 3 জনে উপস্থিত। মেঘ নিজের কোনা ফুলগুলোর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওনাদের জন্য আজ আমার সব শেষ হয়ে গেল। আবির ব্রেঞ্চ থেকে মুখ তুলে রাখা চুড়িগুলো তুলে মেঘের হাতে পরাতে পরাতে বলল, আর আপনার জন্য আপনার জন্য আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। মানে? কিছু না, চলুন। মেঘ নিজের ফুলগুলো আবিরের সামনে ধরে হিমশীতল কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ। আবির ফুলগুলোর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, লাল ফুলগুলো সরিয়ে শুধু হলুদ ফুলগুলো দেন। কেন? লাল গোলাপ ছুঁতে চাই না তাই। মেঘ যথারীতি হলুদ গোলাপগুলো আলাদা করে ধরতেই আবির ফুলগুলো হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে বিড়বিড় করে বলল, কেউ আই লাভ ইউ বললে প্রতি উত্তরে থ্যাংক ইউ বলে না, আই লাভ ইউ টু বলতে হয়। আবির কথাটা শুনলো কিনা কে জানে। কয়েকটা পিচ্ছে ছেলেকে ডেকে লাল গোলাপগুলো দেখিয়ে নিয়ে যেতে পড়লো। পরপর মেঘকে নিয়ে বাইক স্টার্ট দিল। নিরুদ্দেশ পদে ছুটলো। মেঘ 2-1 বার জিজ্ঞেস করেছে, কিন্তু আবিরের তেমন কিছুই বলেনি। সন্ধ্যা হয়ে গেছে। মেঘ চুপচাপ বাইকে বসে আছে। আবির বাইকের স্পিড কমাই হঠাৎ ডেকে উঠল, ম্যাম। জি? এত চুপচাপ কেন? এমনিতেই। আবির রাস্তার পাশে বাইক থামিয়ে ঘাড় কাত করে মেঘকে খানিক দেখে নিল। আবির মেঘের 2 হাত এনে নিজের পেটের উপর রেখে রাজবাড়ি কণ্ঠে বলল, আজ থেকে এই হাতের অবস্থান এখানে। মেঘ আনমনে হেসে আবিরের গা ঘেঁষে বসলো। পিছন থেকে আলতোভাবে আবিরের পেট আঁকড়ে ধরল। আবির যথারীতি আবারও বাইক স্টার্ট দিল। শহর থেকে বেরিয়ে অনেকটা রাস্তা দিয়ে আবির বাইক থামালো। আশেপাশে কয়েকটা দোকান ছাড়া তেমন বাড়িঘর নেই। একদম কোলাহল শূন্য পরিবেশ। আবির মৃদু হেসে বলল, 5 মিনিট ধরে আপনার চোখ বেঁধে দিলে আপনি কি রাগ করবেন? চোখ কেন বাঁধবেন? সেটা 5 মিনিট পর বুঝবেন, প্লিজ। মেঘ আশেপাশে তাকিয়ে দেখছে। একে অপরিচিত জায়গা, তার উপর আশেপাশে মানুষও তেমন নেই। আবিরের মুখের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, ঠিক আছে। আবির একগাল হেসে মেঘের চোখ বেঁধে সঙ্গে সঙ্গে মেঘকে কোলে তুলে নিল। মেঘ আবিরের বুকে মাথা রেখে চুপ করে আবিরের স্পন্দন শব্দ শুনছে। 2-3 মিনিট পর মেঘকে একটা জায়গায় নামালো। মেঘের চোখ তখনও বন্ধ। চোখ থেকে কাপড় সরাতেই মেঘ আশ্চর্যিত নয়নে তাকালো। এটা একটা বাসা, যার গেটের উপর লেখা স্পেরো ড্রিম হাউস। আবির অনুচ্চ স্বরে বলে উঠল, ম্যাম, আপনার গিফট। মেঘের বিস্ময় যেন কমছেই না। আবির মেঘের হাত ধরে শক্ত করে দরজার সামনে দাঁড়ালো। আবির চোখের ইশারায় মেঘকে দরজা খুলতে বলল। মেঘ বাম হাতে আস্তে করে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। আকম্বাদ বাড়ির ভেতর থেকে সাউন্ড বক্সে গান বাজতে শুরু করলো। শোনো মন বলি তোমায়, না বল কথাগুলো আজ বলে যেতে চাই। শোনো বলি তোমায়, না বলা কথা শোনো বলি তোমায়, না বলা কথা বলে দিতে চাই। দরজা খোলা মাত্রই মেঘের চোখ পড়ে ড্রয়িং রুমের সাথে বিশাল আকৃতির সিঁড়ির দিকে, যা গাঁদা ফুলে সজ্জিত। ফ্লোর জুড়ে গাঁদা ফুলের পাপড়িতে ছেয়ে আছে। সিঁড়ির উপর ঝলঝল করছে আবির আর মেঘের একটা ছবি, যেটা কোনো এক রেস্টুরেন্টে তোলা। ছবি দেখে মনে হচ্ছে যেন দুজন দুজনের চোখে চোখ রেখে নিজের অভক্ত অনুরক্তি জাহির করছে। মেঘ চারপাশে চোখ ঘুরাতেই এমন কয়েকটা ছবি চোখে পড়ল। দেয়ালে ছবি লাগানোটা খানবাড়ির কেউই পছন্দ করে না, তাই শখে কেউ কখনো নিজের ছবি ফ্রেমবন্দি করেনি। মেঘ অবাক চোখে ছবিগুলো দেখছে আর ঘটনাগুলো মনে করার চেষ্টা করছে, কারণ ছবিগুলো প্রায় সবই মেঘের অগোচরে তোলা হয়েছে। আবির মোলায়েন কণ্ঠে বলল, চিন্তা করিস না, ছবিগুলো সরিয়ে দেব। এগুলো শুধু স্পেশাল দিনের জন্য করিয়েছি। ছবিগুলোর দেখে মেঘের দৃষ্টি সরালো। আবির মেঘের হাতটা আরো একটু শক্ত করে ধরে পা বাড়ালো। মেঘ আজ নির্বাক। এই জীবনের সেরা সারপ্রাইজ পেয়েছে সে। বাকরুদ্ধ মেঘ এক হাতে আবিরের দেওয়া গোলাপগুলো শক্ত করে ধরে আবিরের অভিমুখে চেয়ে আছে। তাকে অনুসরণ করলো। সাউন্ড বক্সে তখনও গান বাজছে, আকাশের ওই নীল ঠিকানায়। কিছুটা সামনে এগোতেই সিঁড়ির উপর প্রায় 20-30 জন হাতে ফুলের পাপড়ি সমেত উপস্থিত হলো। সবাই একসঙ্গে বলে উঠল, ওয়েলকাম টু ইউর ড্রিম হাউস ম্যাডাম।
আকস্মিক ঘটনায় মেঘ কিছুটা বরকালো, সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মেঘের ছোট্ট দেহ। মেঘ কয়েকজনকে মোটামুটি চেনে, তবে বেশিরভাগই আবিরের অফিসের স্টাফ। মেঘ আনমনে রাকিব ভাইয়া রাসেল ভাইয়াদের খুঁজলো, কিন্তু তারা এখানে নেই। আবিরের কর্মকাণ্ডে মেঘ পদে পদে আশ্চর্য হচ্ছে, আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মনের ভেতর চলমান অস্থিরতা এখন আরো বেশি কাজ করছে। আবির মেঘের হাত থেকে ফুলগুলো নিয়ে সিঁড়ির পাশে রেখে আকম্বাত মেঘকে কোলে তুলে নিল। অমনি মেঘের নিঃশ্বাস আটকে গেছে। আতঙ্কিত হয়ে মেঘ অত করতে আবিরের পাঞ্জাবির কলার খামচে ধরল, শক্ত করে চোখ বন্ধ করে নিল। আবির মুচকি হেসে সিঁড়ির দিকে পা বাড়ালো। মস্তিষ্ক ক্ষণিকের জন্য আবেগ শূন্য হয়ে গেছে। গাঁদা ফুলের পাপড়ি মেঘের চোখে মুখে বাড়ি খাচ্ছে। আকাশচুম্বী লজ্জা আর ইতস্ততায় মেঘ চোখ খুলতে পারছে না। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে এক অন্ধকারাচ্ছন্ন ভূখণ্ডে পদার্পণ করতে। আবির যেতে যেতে তার পিএসকে উদ্দেশ্য করে থতমত কণ্ঠে বলল, মিরাজ, সবারে খাবার ব্যবস্থা করো। জি ভাইয়া। মেঘের হুট করে নেওয়া সিদ্ধান্তে আবিরের সবকিছু এলোমেলো হয়ে গেছে। না পারছিল মেঘকে আটকাতে, না পারছিল নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে। তা বাধ্য হয়ে অফিসের স্টাফদের নিয়ে সবকিছু গোছাতে হয়েছে। তাদের খুব ইচ্ছে ছিল মেঘকে ফুল ছিটিয়ে ওয়েলকাম করবে, তাই আবিরও তেমন আপত্তি করেনি। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের লজ্জা লালিত দৃষ্টতায়। মেঘের চোখ তখনও বন্ধ। আবিরের উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে মেঘের গায়ে। আবির ছাদের দরজার পাশে এসে থামল। মেঘকে নামিয়ে শান্ত কণ্ঠে বলল, চাইলে এবার তাকাতে পারেন। মেঘ মিটিমিটি করে তাকালো। সঙ্গে সঙ্গে মেঘের আঁখি যুগল প্রশস্ত হয়ে গেছে। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, রং বেরঙের আলোতে সজ্জিত সবকিছু। রাকিব এগিয়ে এসে মৃদু হেসে বলল, সরি ভাবি, সময়ের অভাবে আজ ঠিক মতো সাজাতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন আপনাদের বাসরঘর আমি নিজের হাতে সাজাবো। এমনভাবে সাজাবো যেন বাসরঘর দেখতে দেখতে রাত পেরিয়ে যায়। রাকিবের মুখে ভাবি ডাক শুনে মেঘ খুশি হবে নাকি বাকি কথার জন্য লজ্জা পাবে সেটাই বুঝতে পারছে না। আমি শক্ত কণ্ঠে ধমক দিল, শুধু শুধু আমার বউটাকে লজ্জা দিচ্ছিস কেন? ওহো, আমরা কিছু বললেই লজ্জা দিচ্ছি, আর তুই যে এখানে বাসর করার প্ল্যান করছিলি এটা বললে কি হবে? আবির চোখ রাঙিয়ে পরপর মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বিয়ে করে রাকিবের মাথা নষ্ট হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, চল ওইদিকে। সাউন্ড বক্সে একই গান বারবার বাজতেছে, 7 সাগর আর 13 নদী। ছাদের এক পাশে যেতেই মেঘ আরেক দফায় বিস্মিত হলো। লাইটিং করা ইংরেজি বড় বড় অক্ষরে লেখা, মেরি মি। মেঘ দু হাতে মুখ চেপে সেই লেখাটা দেখছে। রাসেল, লিমন, মুবারক ভাইয়া সহ আবিরের আরও 4-5 জন ফ্রেন্ড এখানে উপস্থিত। এই অপরূপ মুহূর্তের কথা মেঘ কল্পনাতেও ভাবতে পারেনি। ছাদের এক কর্নারটা কাঁচা ফুল দিয়ে এমনভাবে সাজানো যা দেখে মেঘের চোখই সরাতে পারছে না। রাসেলরা সবাই আতশবাজি সহ আরও অনেক জিনিসপত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ আবিরের দেখার জন্য আলতোভাবে চোখ ঘোরালো। আবির হাঁটু গেড়ে বসে মেঘের দিকে একটা আংটি ধরে ক্ষীণস্বরে বলল, তুই আমার অবসন্ন হৃদয়ের অস্পষ্ট প্রফুল্লতা, আমার প্রণয়ের একমাত্র পরিণীতা। আবিরের দাঁড়ালো ছুরির নেই চাহনি পুনরায় রেশাক্ত কণ্ঠে বলল, উইল ইউ বি মাই সোলমেট? মেঘ আবেগময় কণ্ঠে ঝটপট বলল, ইয়েস। আশেপাশে রাকিব, রাসেলের দিকে তাকানোর মতো অবস্থা নেই মেঘের। সে এখন অন্য দুনিয়ায় আছে। আজকের এই দিনটা মেঘের কাছে স্বপ্নের মতো। আবির হাত বাড়াতেই মেঘ নিজের ডান হাতটা আবিরের হাতের উপর রাখলো। আবির সেই হাত সরিয়ে মেঘের বাম হাতের সামনে এনে মৃদুগামী হস্তে খুব যত্ন করে আংটিটা পরিয়ে দিল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত বছর মেঘের জন্মদিনে আবির বাম হাতের আঙ্গুলে আংটি পরিয়ে দিয়েছিল বলে মিনহাজ কত কি বলেছিল। মেঘও সেসব কিছু মেনে নিয়েছিল। ভেবে নিয়েছিল বিয়ের আংটি ডান হাতে পরতে হয়, সেজন্যই আজ ডান হাত বাড়িয়েছিল। আবির আংটি পরিয়ে মেঘের হাতে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, লোকে বলে বাম হাতে অনামিকা আঙ্গুলের সঙ্গে নাকি সরাসরি হৃদয়ের যোগ রয়েছে। এই বিয়ের আংটি বাম হাতে পরাতে হয়, তাই বিয়ের আংটি বাম হাতে পরা হয়। মেঘ আনমনে শক্ত কণ্ঠে শুধালো, আপনি গত বছর আমার বাম হাতে আংটি পরিয়েছিলেন, তখন লোকের কথা জানতেন না? জানতাম, আর জানতাম বলেই বাম হাতে পরিয়েছিলাম, কারণ তুই আমার প্রেমিকা নস, আমার বউ তুই। মেঘ অপলক দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কতটা শক্ত কণ্ঠে আবির বারবার মেঘকে বউ বউ বলে সম্বোধন করছে, অথচ গত 2 বছরে এই মানুষটার মুখ থেকে একটা টু শব্দ পর্যন্ত বের হয়নি। এমন স্বাভাবিক কণ্ঠে শুধালো, এখন কি আতশবাজি ফুটাতে পারি? আবির ঘাড় কাত করে সম্মতি দিল। পরপর মেঘের দিকে তাকিয়ে মেঘের হাতটা উপরে তুলে মৃদুস্বরে বলল, আন্টিটা পছন্দ হয়েছে?
আন্টির দিকে না তাকিয়ে মেঘ বলে দিল, আপনার দেওয়া প্রতিটা জিনিস আমার কাছে উত্তম আর অমূল্য। আবির মুচকি হেসে বলল, একটু দেখে তো নে। মেঘ এবার আন্টির দিকে তাকালো। স্বর্ণের আন্টিটা খুব বেশি বড় না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আন্টির ঠিক মাঝ বরাবর অত্যন্ত নিখুঁতভাবে লেখা। আবির শান্ত কণ্ঠে বলল, আন্টিটা সবসময় হাতে রাখবি। মেঘ তৎক্ষণাৎ আন্টিতে চুমু খেয়ে বলে উঠল, আমি এই আন্টি কখনোই খুলবই না। মেঘের কাণ্ড দেখে আবিরের ঠোঁট চেপে হাসছে। রাকিবরা ছাদের অন্য পাশে গিয়ে আতশবাজি ফুটাচ্ছে। বাজির শব্দে মেঘ সেদিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমিও বাজি ফুটাবো। ওকে। মেঘ দু একটা ফুটানোর চেষ্টা করেছে, অতঃপর দূরে সরে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের হই হুল্লোড় দেখছে আর হাসছে। এখন আরো অনেক বাজি ফুটানো বাকি আছে। আবির আচমকা মুখ ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল, তোরা এখন নিচে যা, আমার ওর সঙ্গে কথা আছে। মুবারক হেসে বলল, শেষ করেই চলে যাব। কয়টা বাজে দেখছিস, এক্ষুনি যা। তারা আর কোনো কথা বলেনি, জিনিসপত্র নিয়ে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা লাগাতে গেল। রাকিব আচমকা ঘুরে দরজায় উকি দিয়ে বলল, প্রয়োজনে রুম সাজিয়ে দিচ্ছি, তবুও ছাদে বাসর করার প্ল্যান করিস না যেন। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, যাবি? রাকিব হাসতে হাসতে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা বন্ধ করে মেঘের কাছে এগিয়ে আসলো। মেঘ ব্রুকুচকে বলল, ওনারা কত আনন্দ করছিল, আপনি ওনাদের এভাবে তাড়িয়ে দিলেন কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওদের আনন্দের থেকেও তোর সাথে কথা বলাটা জরুরি। মেঘ তীক্ষ্ণ নেত্র তাকিয়ে ভয়ে ভয়ে শুধালো, কি কথা? ভয়ে মেঘের বুক কাঁপছে। বিকেল থেকে এখন পর্যন্ত গড়া প্রতিটা দৃশ্য চোখের সামনে ভাসছে। আনমনে বলে উঠল, আপনি আবারও আমায় ছেড়ে চলে যাবেন না তো? আজকের স্পেশাল দিনে মেঘের মুখে এমন আজগুবি প্রশ্ন আবির খুব বিরক্ত হলো। কপালে কয়েক স্তর বাস ফেলে চোখ ছোট করে বলল, তোর চোখের পাতায় কি লাগছে দেখি, চোখটা বন্ধ করতো। আবির এক সেকেন্ড দেরি না করে মেঘের লাল রঞ্জকে সুভূষিত উষ্টে নিজের অদর ছোঁয়ালো। অনাকাঙ্ক্ষিত স্পর্শে সহসা চোখ মেলল মেঘ। স্বাভাবিকের তুলনায় দু চোখে 3 গুণ প্রশস্ত হয়ে গেছে। মেঘের হৃদয়ে তুলপার করা রং বেরঙের অনুভূতিগুলো নিস্তব্ধ হয়ে গেছে। শ্বাসনালীতে ভয়ানক জ্বর চলছে। আবিরের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেঘের শিরা উপশিরা রক্ত সঞ্চালন পর্যন্ত বেড়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস মেঘের নাকে মুখে লাগছে। মেঘ দুহাতে আবিরের বুকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো। সরাতে তো পারলই না, উল্টো আবির মেঘের উদর আঁকড়ে ধরে মেঘের আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরের ঘনিষ্ঠতায় মেঘের প্রশস্ত আঁকি আরো বেশি প্রশস্ত হলো। আবির অন্য হাত দিয়ে মেঘের দু চোখ বন্ধ করে দিল। আবিরের নীরব সংস্পর্শে মেঘের গায়ে কাঁটা দিয়ে উঠল। গামে জবজবে মেঘের শরীর বেয়ে অনর্গল পানি পড়ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে বারবার। মেঘের এলোমেলো নিঃশ্বাস কোনো কিছুই যেন আবিরের থেমে ছাড়াতে পারলো না মেঘকে। এভাবে কত মিনিট কেটেছে জানা নেই। আবির মেঘের অদর থেকে অদর সরিয়ে শক্ত কণ্ঠে জড়িয়ে ধরল মেঘকে। মেঘের কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে বাজে কথা বললে এভাবেই শাস্তি দেব, মনে থাকবে? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, চলবে।